আজ ১২ এপ্রিল ২০২৬। এই মুহূর্তে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিবারে যদি কেউ সরকারি চাকরি করেন, তাহলে আমি চাই আপনি এখন যা করছেন সেটা একটু থামান। কারণ আজকের এই প্রতিবেদনটি হয়তো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে মনে রাখার মতো একটি দিনের শুরু করতে পারে। আজ জাতীয় সংসদের অধিবেশনে এমন একটি আলোচনা হয়েছে, এমন একটি ঘোষণা এসেছে যা বছরের পর বছর ধরে অপেক্ষায় থাকা এই দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর বুকে নতুন করে স্বপ্ন জাগিয়ে দিয়েছে। আজ সংসদে পে স্কেল অধ্যাদেশ জারির বিষয়টি আলোচনায় এসেছে এবং অর্থ উপদেষ্টা সরাসরি জানিয়েছেন আগামী ১৫ই এপ্রিলের মধ্যেই নবম পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। শুধু এই একটি বাক্য আজ সারা দেশে যে আলোড়ন তৈরি করেছে তা বলে বোঝানো সম্ভব নয়। সরকারি দপ্তরে, চায়ের দোকানে, পাড়ার আড্ডায়, বাড়ির রান্নাঘরে পর্যন্ত আজ একটাই আলোচনা, নবম পে স্কেল কি সত্যিই আসছে? এবং উত্তর হল হ্যাঁ, সবকিছু দেখে মনে হচ্ছে এবার সত্যিই আসছে। তাই আজকের এই প্রতিবেদনটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি তথ্য, প্রতিটি বিশ্লেষণ সরাসরি আপনার জীবনকে স্পর্শ করবে। এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নবম পে স্কেলের প্রতিটি আপডেট আপনি সবার আগে এখান থেকেই পাবেন। প্রথমে একটু পেছনে ফিরে তাকানো দরকার, কারণ যে জায়গা থেকে আমরা এসেছি সেটা না বুঝলে আজকের এই মুহূর্তের তাৎপর্য বোঝা যাবে না। অষ্টম পে স্কেল চালু হয়েছিল ২০১৫ সালে। সেই থেকে আজ পর্যন্ত প্রায় এক দশক পেরিয়ে গেছে, ১০টি বছর। একটু ভাবুন তো, ২০১৫ সালে একটি পরিবারের মাসিক বাজার খরচ কত ছিল আর এখন কত? ২০১৫ সালে ঢাকায় ২ কামরার একটি বাড়ি ভাড়া কত ছিল আর এখন কত? ২০১৫ সালে সন্তানের স্কুলের বেতন কত ছিল আর এখন কত? ২০১৫ সালে হাসপাতালে একটা সাধারণ পরীক্ষার খরচ কত ছিল আর এখন কত? প্রতিটি প্রশ্নের উত্তর একটাই, দ্বিগুণ, কোনোটা ৩ গুণ আর কোনোটা তার চেয়েও বেশি বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীর বেতন, সেটা সেই ২০১৫ সালের কাঠামোতেই মোটামুটি আটকে আছে। এর মাঝে সামান্য কিছু মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে, কিছু বিশেষ সুবিধা যোগ হয়েছে ঠিকই, কিন্তু তা দিয়ে মূল সংকটের কোনো সমাধান হয়নি। এই সংকটটা কেমন সেটা একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন একজন ১০ম গ্রেডের সরকারি কর্মচারী মাসে হয়তো ১২ থেকে ১৪,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। সব মিলিয়ে হাতে আসছে ২০ থেকে ২২,০০০ টাকার মতো। এই টাকায় ঢাকায় বা জেলা শহরে একটি পরিবার চালানো আজকের বাজারে কার্যত অসম্ভব। বাড়ি ভাড়া দিতেই যদি ৭ থেকে ৮,০০০ টাকা চলে যায়, তাহলে বাকি ১২ থেকে ১৫,০০০ টাকায় বাজার, সন্তানের পড়াশোনা, ওষুধ, যাতায়াত সব মেটানো কিভাবে সম্ভব? এই প্রশ্নটার জবাব নেই, কিন্তু এই প্রশ্নটার মুখোমুখি প্রতি মাসে হতে হয় লাখো সরকারি পরিবারকে। মাস শেষে অনেককেই ধার করতে হয়, কোথাও না কোথাও কাটছাঁট করতে হয়। কখনো সন্তানের চাহিদা পূরণ করা যায় না, কখনো নিজের অসুখে ডাক্তারের কাছে যাওয়া পিছিয়ে দিতে হয়। এই যে নীরব কষ্ট, এই যে অদৃশ্য সংগ্রাম, এটাই আজকের সংসদে সামনে এসেছে এবং এই সংগ্রামের স্বীকৃতি মিলেছে সর্বোচ্চ আইনসভায়। আজকের সংসদ অধিবেশনে একাধিক সংসদ সদস্য অত্যন্ত আবেগ ও দৃঢ়তার সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতার বিষয়টি তুলে ধরেছেন। তারা স্পষ্ট ভাষায় বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এক অসহনীয় আর্থিক চাপের মধ্যে দিন যাপন করছেন। কেউ কেউ বলেছেন, রাষ্ট্রের পক্ষে কাজ করা একজন কর্মচারী যদি সংসারের চিন্তায় অস্থির থাকেন, তাহলে তিনি সেরা সেবা দিতে পারবেন না। জনগণের প্রতি সরকারের যে দায়, সেটা পূরণ করতে হলে আগে কর্মচারীর প্রতি সরকারের দায় পূরণ করতে হবে। এই কথাগুলো সংসদে বলা হয়েছে এবং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বাস্তবতার প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টার বক্তব্য এসেছে এক নতুন আশার দরজা খুলে দিয়ে। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর আর্থিক বিশ্লেষণ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। গ্রেড ভিত্তিক বেতন সমন্বয়,
ভাতা পুনর্নির্ধারণ এবং পেনশন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে যে কাজ চলছিল তা এখন সমাপ্তির দ্বারপ্রান্তে। এই বছরের জানুয়ারিতে বেতন কমিশনের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর থেকে প্রক্রিয়া আরও দ্রুত এগিয়েছে এবং এখন সেই দীর্ঘ যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে আগামী 15ই এপ্রিলের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে। 15ই এপ্রিল, মাত্র কয়েকটি দিন। এই তারিখটা এখন লাখো চাকরিজীবীর মনে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে প্রশ্নটার উত্তর সবাই জানতে চায়। নতুন পে স্কেলে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে? এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, অনেক গুজবও আছে, কিন্তু আজকের সংসদীয় আলোচনা এবং অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে যা তথ্য পাওয়া গেছে তা এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে। প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তনটি হল মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে এবার শুধু মূল বেতনেই সীমাবদ্ধ থাকছে না বিষয়টা, ভাতার কাঠামোতেও আসছে বড় ধরনের পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ঝুঁকি ভাতা এবং উৎসব ভাতায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় মূল বেতন বাড়লেও ভাতার কাঠামো যদি পুরনোই থাকে তাহলে সেই বৃদ্ধির পুরো সুফলটা পাওয়া যায় না। কিন্তু এবার মনে হচ্ছে সরকার একটি পূর্ণাঙ্গ এবং সামগ্রিক সংস্কারের পথে হাঁটছে। দ্বিতীয়ত, সর্বনিম্ন গ্রেডের বেতন নিয়ে যে আলোচনা হচ্ছে তা নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য বিশেষভাবে আশার। বিভিন্ন মহলের ধারণা সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হল, নিম্ন গ্রেডের কর্মচারীরা সংখ্যায় বেশি এবং তারাই সবচেয়ে বেশি অর্থনৈতিক কষ্টের মধ্যে আছেন। তাদের জীবনে যদি সত্যিকারের পরিবর্তন আনতে হয় তাহলে নিচের দিকে বৃদ্ধির হার বেশি রাখতে হবে। আজকে সংসদেও এই বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে এবং একাধিক সংসদ সদস্য এটি সমর্থন করেছেন। তৃতীয়ত, বিদ্যমান বুস্টি গ্রেড কাঠামো বহাল রাখা হবে বলে মনে করা হচ্ছে, তবে প্রতিটি ধাপে ইনক্রিমেন্টের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ বছর বছর স্বাভাবিক বেতন বৃদ্ধির যে প্রক্রিয়া সেটাও আগের চেয়ে বেশি হবে। এর মানে হলো শুধু এখনই নয়, আগামী ৫-১০ বছরেও এই পে স্কেলের সুফল প্রতি বছর একটু একটু করে বাড়তে থাকবে। উচ্চ গ্রেডেও যৌক্তিক সমন্বয় করা হবে এবং দক্ষতা ভিত্তিক কিছু অতিরিক্ত সুবিধা যোগ করার প্রস্তাব আলোচনায় এসেছে, যা কর্মচারীদের মধ্যে পেশাদারিত্ব ও উৎকর্ষতার চর্চাকে উৎসাহিত করবে। চতুর্থত, পেনশনভোগীদের জন্যও এবার বড় পরিবর্তন আসতে পারে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের জন্য সারা জীবন কাজ করেছেন, তারা এখন বয়সের ভারে নিউবস। নতুন করে কিছু করার সুযোগ নেই, শুধু পেনশনের ওপর নির্ভর করেই দিন পার করতে হচ্ছে। এই মানুষগুলোর কথা ভেবেই বিভিন্ন মহলে পেনশন সুবিধায় ১০০% পর্যন্ত বৃদ্ধির আলোচনা চলছে। যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে সংসদীয় আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসায় প্রত্যাশা অনেক বেশি। এছাড়া অবসরোত্তর কল্যাণ তহবিল এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়েও এবার বিশেষভাবে ভাবা হচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক, কারণ একজন মানুষ যখন চাকরিতে যোগ দেন তখন থেকেই তিনি একটি নিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই কাজ করেন। সেই ভবিষ্যৎটাকে আরও মজবুত করাই এখন লক্ষ্য। আজকের সংসদে আরেকটি বিষয় বিশেষভাবে আলোচিত হয়েছে, যা শুনে মনে হয়েছে এই সরকার বিষয়টাকে সত্যিই গভীরভাবে ভাবছে। সংসদ সদস্যরা বলেছেন, শুধু বেসিক বেতন বাড়ালেই হবে না, কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একজন সরকারি কর্মচারী যদি সংসার চালাতে গিয়েই হাঁপিয়ে ওঠেন, যদি মাসের শেষে তাকে ধার করতে হয়, যদি সন্তানের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, তাহলে তিনি কি মনোযোগ দিয়ে দেশের মানুষকে সেবা দিতে পারবেন? অবশ্যই না। প্রশাসনিক দক্ষতা আকাশ থেকে পড়ে না, এটি আসে কর্মচারীদের মানসিক শান্তি থেকে, আর্থিক নিরাপত্তা থেকে, পেশাগত সম্মান থেকে। এই সত্যটি আজকের সংসদে স্বীকৃতি পেয়েছে এবং এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উপলব্ধি। এই প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়। আজকের সংসদে বলা হয়েছে যে দক্ষতা ভিত্তিক সুবিধা যুক্ত করা হলে সরকারি চাকরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে। এটি একটি অত্যন্ত দূরদর্শী চিন্তা। আজকাল অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিকে আর প্রথম পছন্দ মনে করছেন না।
বেসরকারি খাতে বেশি বেতন, দ্রুত পদোন্নতি আর আধুনিক কাজের পরিবেশের টানে তারা সেদিকে ঝুঁকছেন। আবার অনেকে বিদেশে পাড়ি দিচ্ছেন। এই মেধা পাচার বন্ধ করতে হলে, দেশের সেরা মেধাবীদের সরকারি প্রশাসনে আকৃষ্ট করতে হলে সরকারি চাকরিকেও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। নতুন পে স্কেলে সেই সুযোগ তৈরি হতে পারে। এবং যদি সেটা সত্যিই হয়, তাহলে আগামী 10-20 বছরে দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামো এবং সেবার মান যে উন্নত হবে তার বলার অপেক্ষা রাখে না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো 15ই এপ্রিলের এই সময়সীমা কতটা বাস্তবসম্মত। কারণ অতীতে অনেকবার নানা প্রতিশ্রুতি এসেছে, অনেক তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু বাস্তবে রূপান্তর হয়নি। সেই তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকের মনেই এখন সংশয় আছে। সেটা স্বাভাবিক, কিন্তু আজকের বিশ্লেষকরা বলছেন এবারের পরিস্থিতি আগের চেয়ে আলাদা। কারণ এবার শুধু কথা নয়, কাজও অনেকটা এগিয়ে গেছে। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া প্রায় সম্পন্ন। জাতীয় সংসদের বর্তমান অধিবেশনের গতি এবং সরকারের স্পষ্ট রাজনৈতিক ইচ্ছাশক্তির কথা বিবেচনায় নিলে এই সময়সীমার মধ্যে প্রজ্ঞাপন জারি হওয়া এবারের মতো কখনো সম্ভব মনে হয়নি। এবং অর্থ উপদেষ্টা যখন সংসদের মতো একটি মঞ্চে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট তারিখের কথা বলেন, তখন সেটা নিছক কথার কথা নয়, সেটা একটি প্রতিশ্রুতি, একটি দায়বদ্ধতা। এখন যদি সত্যি 15ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি হয়, তাহলে পরবর্তীতে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন এপ্রিলের শেষ নাগাদ বা মে মাসের বেতন থেকেই নতুন কাঠামোর সুবিধা পাওয়া শুরু হতে পারে। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে একজন সরকারি কর্মচারীর হাতে আসতে পারে বর্ধিত বেতনের টাকা। এই মুহূর্তে ঈদুল আজহার প্রস্তুতি চলছে সারা দেশে। এই ঈদের আগে বা ঈদের কাছাকাছি সময়ে যদি বর্ধিত বেতন হাতে আসে, তাহলে এই ঈদটা লাখো সরকারি পরিবারের কাছে সত্যিই ভিন্ন রকম হবে। আনন্দটা একটু বেশি হবে, একটু বেশি স্বস্তির হবে। সারা দেশে প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগী এই সিদ্ধান্তের সরাসরি সুবিধা পাবেন। তাদের পরিবারের সদস্য ধরলে এই সংখ্যাটা সহজেই কোটি ছাড়িয়ে যায়। কিন্তু এর প্রভাব আরও অনেক দূর পর্যন্ত যাবে। কারণ সরকারি কর্মচারীদের আয় ও ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। স্থানীয় দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, রিকশাচালক থেকে শুরু করে রেস্তোরাঁ মালিক পর্যন্ত সবাই এর সুফল পাবেন। অর্থনীতির ভাষায় এটাকে বলে মাল্টিপ্লায়ার ইফেক্ট। একজনের আয় বাড়লে তার খরচের মাধ্যমে আরও কয়েকজনের আয় বাড়ে। এই অর্থে নবম পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি শক্তিশালী ইতিবাচক ধাক্কা দেবে। এই মুহূর্তে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর দৃষ্টি অর্থ মন্ত্রণালয়ের দিকে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষায় থাকা প্রতিটি পরিবার প্রতিটি দিন গুনছেন। প্রতিটি সকালে অনেকেই প্রথমে ফোনে খোঁজ করছেন কোনো আপডেট এলো কিনা। এই যে অপেক্ষা, এই যে প্রত্যাশা, এটা এখন আর শুধু একটি বেতন বৃদ্ধির অপেক্ষা নয়, এটা একটা মর্যাদার অপেক্ষা, একটা স্বীকৃতির অপেক্ষা। দেশের জন্য কাজ করা মানুষগুলো চাইছেন রাষ্ট্র তাদের দিকে তাকাক, বলুক যে আমরা তোমাদের কথা ভাবছি, তোমাদের কষ্টের কথা জানি এবং তা দূর করতে চাই। আজকের সংসদীয় আলোচনা সেই বার্তাটাই দিয়েছে। আজ 12ই এপ্রিল 2026। আজকের সংসদীয় আলোচনা অর্থ উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা এবং 15ই এপ্রিলের নির্ধারিত সময়সীমার ইঙ্গিত। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের দীর্ঘ যাত্রা এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে গেজেট জারি হয়, তাহলে এটি চলতি বছরের সবচেয়ে বড় প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত হিসেবে ইতিহাসে লেখা থাকবে। শুধু সরকারি কর্মচারীদের জীবনে নয়, দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতে, সেবার মানে কর্মচারীদের মনোবলে, অর্থনীতির গতিতে, সর্বত্র এর একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব পড়বে। একটি নতুন অধ্যায় শুরু হবে এবং সেই নতুন অধ্যায়ের সূচনাটা হতে পারে মাত্র কয়েকটি দিনের মধ্যেই। নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত প্রতিটি আপডেট, প্রতিটি ঘোষণা, প্রতিটি প্রজ্ঞাপনের খবর সবার আগে পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি এখনই লাইক করুন, শেয়ার করুন আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট মিস না হয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।